শুভেচ্ছা। শুরু হয়ে গেল সব খবর, কম সময়ের সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন নিয়মিত এই আয়োজনে। নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে যাচ্ছে। ক্রিকেটারদের কর্মবিরতি দেশের ক্রিকেটকে ধ্বংসের চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেলে বিসিবিতে বোর্ড পরিচালকদের কার্যালয়ে জরুরি সভা শেষে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, বোর্ডের সাথে কোনো রকম আলোচনা না করে খেলা বন্ধ করে দেয়া গভীর ষড়যন্ত্র। জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে ব্যান্ড করে দেওয়ার জন্যই এমন চক্রান্ত চলছে। তিনি বলেছেন, অচিরেই ম্যাচ ফিক্সিংয়ের গোমর ফাঁস হচ্ছে। ক্রিকেটাররা চাইলে তাদের সাথে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। 11 দফা দাবি জানিয়ে গতকাল হঠাৎ করে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা। এক্সট্রিমলি শকিং এই কারণে মানে আমার বিশ্বাসই হচ্ছে না, এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কিছু হতে পারে। এখন পর্যন্ত একটা খেলোয়াড় বলতে পারবে যে ওরা কখনো আমাদের কাছে কিছু চাইছে, ওদের বেনিফিট নিয়ে আমরা দেই নেই, এরকম কোনো ঘটনা আছে? নট এ সিঙ্গেল। এদের সাথে রেগুলার যোগাযোগ, কাউকে কিছু বললো না, এটা তো আশ্চর্য ব্যাপার, একদম আশ্চর্য ব্যাপার। হোয়াট হ্যাভ উই ডান? ওদের বেনিফিট বাড়ানো ছাড়া একটা জায়গা দেখান তো। এবং আমরা যে দিচ্ছি, জীবনে কোনোদিন এরা চিন্তাও করতে পারিনি আমরা এত বাড়াইছি সবকিছু। দে হ্যাভ সাকসেসফুল, আমি স্বীকার করি এটাতে ওরা সাকসেসফুল হয়েছে। বাংলাদেশের ইমেজ, ক্রিকেটের ইমেজ নষ্ট করতে কিছুটা হইলেও তারা দে হ্যাভ বিন সাকসেসফুল। বাংলাদেশের ক্রিকেটকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা চক্রান্ত চলছে, এটা সবাই বুঝে। এটা সরকার থেকে কিছু এমন কেউ নাই যে জানে না। কারা করছে সেটাও আমরা জানি, কে কে করছে এগুলো কিন্তু আমরা জানি। যে সব খেলোয়াড় এটা জেনে শুনে করছে বলে আমার মনে হয় না। হাতে গোনা 1-2 হতে পারে, বাকিরা হয়তো আমার মনে হয় না জেনেই এসছে। উই নিড টু ফাইন্ড আউট কারা এই দেশের বিরুদ্ধে কাজ করছে, সেটা যে এখানেই থাক। বাইরের গুলো আমরা চিনি, কিন্তু এখন যদি আমাদের দলের মধ্যে কেউ থেকে থাকে, কারাও থেকে থাকে যারা আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে, এইটা আইডেন্টিফাই হওয়াটা অত্যন্ত জরুরি। তোমরা যদি খেলা না খেলো, প্লেয়াররা যদি খেলতে না চায়, তা আমার কি করবো? খেলবে না, বাট হাউ ডু দে বেনিফিট? আমি কিন্তু এটা বুঝতে পারছি না, ওদের লাভটা কি? মানে না খেলাটাই চায় তারা, লাভটা কি তাদের? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ক্রিকেটের উন্নয়নের কথা বলেন, আসেন, আই এম রেডি টু টক উইথ এনিবডি, এনি ডিবেট। ভারতের একজন নারী ক্রিকেটারের চেয়েও কম বেতন পান সাকিব আল হাসান। আর টাইগারদের A+ ক্যাটাগরি ক্রিকেটারদের চেয়ে ভারতের A+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন প্রায় 18 গুণ বেশি। এমনকি ওই দেশটির C ক্যাটাগরির একজন ক্রিকেটারের বেতনও সাকিব তামিমদের দ্বিগুণ। কোহলি, রোহিত শর্মারা টেস্টের ম্যাচ ফি বাবদ পান 18 লাখ, আর সাকিব মুশফিকরা পান মাত্র 3.5 লাখ টাকা। সমস্যা জর্জরিত শ্রীলঙ্কান ক্রিকেটাররাও ঢের বেশি বেতন পান বাংলাদেশের ক্রিকেটারদের থেকে। 11 দফা দাবি আদায় ক্রিকেটাররা মাশরাফি বিন মুর্তজাকে না রাখায় অবাক হয়েছেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন কথাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। ক্রিকেটারদের এই আন্দোলনের কথা আগে থেকে কিছুই জানতেন না এবং এ বিষয়ের সাথে তিনি কোনোভাবেই জড়িত নয় বলেও নিশ্চিত করেছেন ম্যাশ। তবে ক্রিকেটারদের এই দাবিকে যৌক্তিক বলেই উল্লেখ করেছেন ওয়ানডে অধিনায়ক। ক্রিকেটারদের সাথে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মাশরাফি বলেছেন, শান্তিপূর্ণভাবে এই দাবি আদায় তিনি ক্রিকেটারদের পক্ষেই থাকবেন। সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ফুটপাত দখলমুক্ত করতে হবে, পাশাপাশি ট্রাফিক আইন মানতে হবে পথচারীদের। গাড়ি চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আবারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিছনে কোনো গাড়ি আসছে কি আসছে না সেটা না দেখেই হঠাৎ করে বাসের থেকে নেমে হাঁটা দিল, পট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কাকে দায়ী করবেন? সেখানে কোন ড্রাইভারকে দায়ী করবেন? দায়িত্ব নিজেই। হয়তো যারা অশিক্ষিত বা যারা জানে না তাদের কথা আমরা ছেড়ে দিলাম। আমাদের যারা শিক্ষিত জন, তারা কেন ট্রাফিক আইন মানবে না? এই প্রশ্নটাই আমি রেখে যাচ্ছি। তাদেরকে ট্রাফিক আইন মানতে হবে। আমরা চাই
যে সব সময় একটা নিরাপদ সড়ক ব্যবস্থা থাকুক, দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। যেহেতু 90% মানুষ সড়ককে নিয়ম মানে না, সেই হেতু যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে উদ্যোগী হতে হবে, তাদের নিজেদের মানুষগুলোকে সচেতন করার জন্য প্রশিক্ষিত করা। এর আগে সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে র্যালি বের হয়। র্যালিটি খামারবাড়িতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। নিরাপদ সড়কের জন্য সবার মধ্যে সচেতনতা জরুরি বলেও জানিয়েছেন র্যালিতে অংশগ্রহণকারীরা। এবারের দিবসের প্রতিপাদ্য জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। এদিকে শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই স্লোগানে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালিতে অংশ নেন শোবিজ তারকারা। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে র্যালিতে অংশ নিয়ে সচেতনতামূলক বাণী তুলে ধরেন চিত্রনায়ক, ছোট পর্দার অভিনেতা, সঙ্গীত শিল্পী সহ শোবিজের শিল্পীরা। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম নগরীর শপিং কমপ্লেক্স এলাকা থেকেও শোভাযাত্রা বের করে বিআরটিএ। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, চালক, মালিক, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও অংশ নেন। সকালে নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনার সভা হয়। এবারের প্রতিপাদ্য জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। এদিকে জেলা প্রশাসন কার্যালয় থেকে সকালে শোভাযাত্রা বের হয় নড়াইলেও। এটিও বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় ডিসি অফিসে, আলোচনার সভা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের ট্রাকের চাপায় আব্দুল আজিজ এবং দুলাল হোসেন নামে দুজনের মৃত্যু হয়েছে। সকালে সরিষাকল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়িক কাজে মিনি ট্রাকে করে পাবনার উদ্দেশ্যে রওনা করছিলেন তারা। এই সময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। সম্প্রতি উত্তরের 16 জেলার মহাসড়কে স্পিড গান, RFID, অ্যালকোহল ডিটেক্টর মেশিন সহ বেশ কিছু প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, এসব প্রযুক্তি ব্যবহারের ফলে দুর্ঘটনা এবং প্রাণহানির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। সময় কম লাগতেছে, রাস্তাঘাটে যানজট হচ্ছে না, এটা অবশ্য আপনার আমাকে জন্য ভালোই। আমার তো কিছু পাইলো না, এবং আমার মতো যারা না খায় তাদের জন্য আরো ভালো, যারা খায় তারাও সতর্ক হয়ে যাবে। গাড়ির একটা ডকুমেন্ট আমরা ড্রাইভারের হেল্প ছাড়াই আমরা শনাক্ত করতে পারছি এবং গাড়ির ফিটনেস, অন্যান্য কাগজপত্র আমরা সহজে দেখতে পাচ্ছি। আধুনিক প্রযুক্তি সেগুলোর ব্যবহার শুরু করেছি। পাশাপাশি আমরা আমাদের যে জনগণ যারা মহাসড়কে চলাফেরা করে এদেরকে সচেতনতার কাজও করছি। ঘুষ না দেয় বাগেরহাটে বেকার যুবকদের লাইসেন্স আটকে রাখার অভিযোগ উঠেছে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে। 3টি ব্যাচে মেয়াদি প্রশিক্ষণ শেষ হলেও চাহিদা মাফিক টাকা না দেয় আটকে রাখা হয়েছে তাদের লাইসেন্স আর পরীক্ষার ফলাফল। সংশ্লিষ্ট কর্মকর্তা এবং তার সিন্ডিকেটের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সংস্থার চেয়ারম্যান এবং প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যক্ষ। 1000 টাকা করে পার হেড দিতে হবে, তাইলে লাইসেন্স পাবেন। পরীক্ষা ভালো দিলেও আমাদের ফেল আসতেছে, অথচ যারা পরীক্ষা দিচ্ছে না, রিটেনে অ্যাটেন্ড করতেছে না, তারাও পাস করে যাচ্ছে। থার্ড ব্যাচ শুরু হয়ে গেছে, কিন্তু আমরা ফার্স্ট ব্যাচের কেউ এখনো লাইসেন্স পাইনি। তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু রেজাল্ট হচ্ছে না, এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। যে অভিযোগটা করা হয়েছে, এই অভিযোগের সাথে কিঞ্চিত পরিমাণ সম্পৃক্ত আমার নাই। বেশ কিছু দালাল বের করে দিয়েছে। এই দালাল বের করে দেওয়ার কারণে ওই দালালগুলো যৌথ হয়ে এই অকারেন্সগুলো করতে। দ্রুততম সময়ে এই বিষয়টা যাতে মীমাংসা করা যায় বা কি সমস্যা হলো সেটা বের করে আনা যায়, এটার আমি চেষ্টা করতেছি। বিআরটিএর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা লিখিতভাবে তাদের জানিয়েছি এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তা তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আছে বিনা সুদে সরকারি ঋণে কেনা নিজের গাড়ি, চড়েন আবার সরকারি গাড়িতেই, খরচ নেন দুটোরই। তার মেয়ে চড়ে মন্ত্রীর জন্য বরাদ্দ আরেক সরকারি গাড়িতে, আর ছেলে চালান টাঙ্গাইলের সেটেলমেন্ট অফিসারের জন্য বরাদ্দ গাড়ি। সব মিলিয়ে ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারির যেন গাড়ি বিলাসী পরিবার। এটা তো ছেলের গাড়ি,
ছেলে যায়, ওই গাড়িটা ছেলে যায় না। এই গাড়িটা কি আপনার ফ্যামিলি ইউজ করে? 15698। আচ্ছা, এই নাম্বারটা আমি বলতে পারবো না, তবে একটা ইউজ করে বলতে সেটা হলো, এটা আমিও করি। এটা মনে হয় যে নতুন অনার্স শেষ, একটা দুইটা পরীক্ষা বাকি আছে। জাহাঙ্গীরনগর পড়ে তো পরীক্ষা শেষ, সুতরাং ওরা ওখানে যাওয়া, পরীক্ষা শেষ যাওয়ার তো আর প্রয়োজন বোধ করে। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ ঘটনায় সদর থানার সকালে জিডিও করেছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ অফিসে জড়ো হয় নেতাকর্মীরা। পরে শহরের প্রধান সড়কে শোডাউন করেন তারা। সোমবার সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 4 থেকে 5,000 জনকে আসামি করে মামলা করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে, সেটি অবহিত হয়ে আমি সাথে সাথে সদর থানায় একটি জিডি করি এবং পুলিশ হেডকোয়ার্টারকে অবহিত করি। শনাক্তকরণের প্রক্রিয়া অব্যাহত আছে। শনাক্তকরণ প্রক্রিয়া শেষে আমরা পর্যায়ক্রমে আসামি গ্রেপ্তার করব। যারা প্রকৃত আসামি শুধু তারাই গ্রেপ্তার। এদিকে ডিবি পুলিশ পরিচয়ে বিপ্লব চন্দ্র শুভর ভগ্নিপতি বিধানচন্দ্র মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে রোদেরহাট বাজারের একটি দোকান থেকে তাকে তুলে নেয় বলে জানিয়েছে স্বজনরা এবং এই ঘটনায় দুলারহাট থানায় জিডি করা হয়েছে। ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে উস্কানিমূলক পোস্ট এবং গুজব ছড়ানোয় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে চট্টগ্রামের লালদিঘি এলাকা থেকে রবিউল আলম নামে এক যুবককে আটক করা হয়। রবিউল সীতাকুণ্ডে 4 স্টার শিপইয়ার্ডে চাকরি করেন। তিনি নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাইবার পার্টির সমন্বয়ক বলেও পরিচয় দেন। পুলিশের দাবি, ইসকন নেতাদের সাথে সিএমপি কমিশনার মাহবুব রহমানের ছবি ফেসবুকে দিয়ে রবিউল ভোলার ঘটনা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছিলেন। দিকে ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয় কুমিল্লা থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার জানিয়েছেন 2টি ফেসবুক আইডি থেকে গুজব এবং উস্কানিমূলক বার্তা ছড়ানোর প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এরপরই মুজাহিদ এবং শফিককে গ্রেফতার করা হয়। ভোলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নির্যাতনের অভিযোগ এনে কয়েক জেলায় কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম। দুপুরে গাজীপুরে ধর্মভিত্তিক এই সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় কটূক্তি করার অভিযোগে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবি জানায় বিক্ষোভকারীরা। প্রতিবাদ সমাবেশ আর বিক্ষোভ মিছিল হয়েছে জামালপুরেও। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এএসএম নাজমুস সাদাত 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 5 দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকা মহানগর হাকিম শরফুজ্জামান আনসারীর আদালতে হাজির করে পুলিশ। এ সময় ঢাকা মহানগর হাকিম তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। গত 14 অক্টোবর দিনাজপুর থেকেই সাদাতকে গ্রেফতার করা হয়। সাদাত বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাটের কালাই থানায়। হলুদে ক্ষতিকর রং লেড ক্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে এবং এ কারণে শ্যামবাজারের এক আড়তকে 4 লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডুর নেতৃত্বে শ্যামবাজারের বেশ কয়েকটি আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কুমিল্লা বাণিজ্যালয়ে বেশ কয়েকটি বস্তায় পাওয়া যায় মানবদেহের জন্য ক্ষতিকর রং লেড ক্রোমেট। প্রতিষ্ঠানটিকে 4 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। উপাদানটা পেয়েছি যেটা হচ্ছে আপনার লেড ক্রোমেট, যেটা হচ্ছে আপনার মানব স্বাস্থ্যের জন্য এটা ভারী ধাতু, এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিরাপদ খাদ্য আইনে আমরা 4 লাখ টাকা জরিমানা প্রদান করেছি। চট্টগ্রাম ছাড়া সব স্থলবন্দরে ফলমূল পরীক্ষার জন্য ইউনিট স্থাপনের বিষয়ে এনবিআর প্রতিবেদন অসম্পূর্ণ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট এবং সব স্থলবন্দরের ফলমূল খাদ্যে কেমিক্যাল টেস্ট করার জন্য ইউনিট স্থাপনের অগ্রগতির বিষয়ে সকালে আদালতে প্রতিবেদন দাখিল করে এনবিআর। বিচারপতি FRM নাজমুল আহসান, বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রতিবেদনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সরকার অনুমোদিত বিদেশি ফলমূল আমদানির সুযোগ রয়েছে, সেখানে যদি রাসায়নিক পরীক্ষাগারগুলো স্থাপন করা না হয় ওনারা বাধ্য হবেন চট্টগ্রাম ব্যতীত দেশের সবগুলো
বন্দর দিয়ে ফলমূল আমদানিতে ওনারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। বেসরকারি মোবাইল অপারেটর রবির কাছে বিটিআরসির পাওনা 867 কোটি 23 লাখ টাকা আদায়ের উপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের উপরে আদেশ পিছিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মামুনুর রশিদ রহমান এবং খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী 24 অক্টোবর নতুন দিন ধার্য করেছেন। গত বছরের 31 জুলাই 867 কোটি 23 লাখ টাকা দাবি করে বিটিআরসি, পরে রবিকে চিঠি দেয়। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে মামলা করে। 1 মিনিটে নগদ অ্যাকাউন্ট খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদকে পরিচয় অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে এই সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে আর্থিক সেবা খাত জনগণের জন্য আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয় দোয়েল মোবাইল সেটেরও উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়। ভেন্যু জটিলতায় এবারও ক্লাসিক গানের আন্তর্জাতিক উৎসব থেকে বঞ্চিত হবেন শ্রোতারা। নিরাপত্তাজনিত সমস্যায় আর্মি স্টেডিয়ামে অনুমতি পাওয়া যায়নি। বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত নয় আবাহনী মাঠ। 2013 সালে শুরু হওয়া বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব গত বছর থেকেই বন্ধ রয়েছে। আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। স্বাগত সবাইকে, সব খবর দেখছেন। ধীর গতিতে চলছে বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্পের কার্যক্রম। 4.5 বছর পেরিয়ে গেলেও অগ্রগতি দাঁড়িয়েছে 37%। ব্যয় হয়েছে 1111 কোটি টাকা। আর এই অবস্থায় নতুন করে ব্যয় বাড়ল 235 কোটি টাকা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মোট 5টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। আর এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে 4636 কোটি টাকা। একনেক সভায় সাইক্লোন সেন্টারের পাশে সড়ক নির্মাণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়ের অপচয় আমাদের জন্য সবচেয়ে বড় ব্যয়। এইটার জন্য যদি কেউ গাফিলতি করে নিজের ইচ্ছায় করে থাকে বা কাজ না করে ঢিলামি করে, এটা দুর্নীতির চেয়ে আরও ভয়ঙ্কর। কিন্তু অপচয় মান্নান সাহেব দ্বারা কতটুকু হতে পারে এইটা মাপযোগ করার উপায় নাই। কেউ যায় জমি দেখতে, কেউ যায় পরিবেশ দেখতে, কেউ যায় ডিজাইন দেখতে, কি ইত্যাদি ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভালো যাবেন না, কেন নিশ্চয়ই যাবেন, তবে ওহেতু যাওয়ার প্রয়োজন নেই। 3-4টা ট্রিপ না করে একেবারেই সবাই গিয়ে কাজটা শেষ করে আসেন। শুধু চাকরির আশায় বসে না থেকে নিজের মেধা খাটিয়ে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকেলে রাজধানীর একটি হোটেলে তরুণদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি বলেছেন, উদ্যোক্তা হয়ে নিজের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে কারিগরি শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন সজীব ওয়াজেদ জয়। শুধু চাকরির দিকে নজর দেবেন না, আমাদের অর্থনীতি বাড়ছে, উদ্যোক্তা হন, নিজের পায়ে দাঁড়ান, অন্য কারো উপর আপনার নির্ভরশীল হতে হবে না, সরকারের উপরও নির্ভরশীল হতে হবে না, অন্য কোনো সংগঠনের উপরও নির্ভরশীল হতে হবে না। বন্ধুরাষ্ট্র ভারতের সাথে কোনো চুক্তি হলে একটি গোষ্ঠী সবসময় অপপ্রচার চালায় বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে 14 দলের বৈঠকে তিনি বলেছেন, সরকার বিরোধীরা কোনো চুক্তিকেই ভালো চোখে দেখেন না। এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতার পর থেকেই যত চুক্তি হয়েছে তার সবই আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে, আর এসব চুক্তিতে দেশ ক্ষতিগ্রস্ত হয়নি। সবসময় যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদ্যোগকে তারা বাঁকা চোখে দেখে থাকে, কোনো কিছুর মধ্যে তারা শুভ দেখেন, অশুভ দেখে। সুতরাং চুক্তি হলেই এটা স্বার্থ বিরোধী, এটা বলা একটা ফ্যাশন, বাতিক, বদভ্যাস, মানসিক রোগে পরিণত হয়েছে রাজাকার সমর্থিত রাজনৈতিক চক্র এবং বিএনপি।
ভারতের আসামে শুরু হয়েছে 2 দিনব্যাপী বাংলাদেশ ভারত স্টেক হোল্ডার সম্মেলন। গুয়াহাটিতে এই আয়োজনে বাংলাদেশের 90 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে আসামের রাজধানী গুয়াহাটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ছিনতাইয়ের পরে অপকর্ম ঢাকতে হত্যা করা হয়েছিল চট্টগ্রামের চিকিৎসক ডাক্তার শাহ আলমকে। আর এই ঘটনায় জড়িত লেগুনা চালক ফারুককে গ্রেফতারের পরেই এসব তথ্য বেরিয়ে এসেছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে ফারুক। এর আগে ফারুককে গ্রেফতার করে র্যাব 7। সংবাদ সম্মেলনে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার দিন ওই লেগুনায় উঠেছিলেন ডাক্তার শাহ আলম এবং পথের চালক ফারুক ও তার 4 সহযোগী। ছিনতাইয়ের পরে ছুরি দিয়ে মেরে হত্যা করে শাহ আলমকে। লাশের পরিচয় মুছে দিতে মুখে ঢেলে দেয় অ্যাসিড। ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্য নিয়ে গাড়িতে উঠেছিল এবং ডাক্তার উঠার পরবর্তীতে একটু সামনে যাওয়ার পরে আরও 2 জন ওই গাড়িতে উঠে তারা ডাক্তারের কাছ থেকে যা আছে বাইর কর বলে তাকে মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে ডাক্তার না দেওয়ার কারণে ডাক্তারকে তারা আর ছুরিকাঘাত করে। নৈতিক স্খলনের দায়ে সিলেটের পুলিশ পরিদর্শক গোবিন্দ শুক্ল দাসকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি আইজিপি স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি আদেশ দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ, জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, অনৈতিক কর্মকাণ্ড সহ নানা অভিযোগে অভিযুক্ত এই গোবিন্দ এবং সিলেটে এক পুলিশ কনস্টেবলকে মৃত্যুকে ঘিরে যেই রহস্য তৈরি হয়েছে তার পেছনেই হাত রয়েছে গোবিন্দ শুক্লর, এমন অভিযোগ নিহতের পরিবারের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে অস্ত্র মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। সকালে মৌলভীবাজারের 2 নম্বর আমলি আদালতে মিজানকে হাজির করে তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন এবং শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহি তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 11 অক্টোবর শ্রীমঙ্গল থেকে মিজানকে অস্ত্রসহ আটক করে র্যাব। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এবং ঘটনায় জড়িত 3 বখাটেকে আটকও করা হয়েছে। রামগঞ্জ থানার ওসি ও স্থানীয়রা জানিয়েছেন, প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেয় স্থানীয় তরুণ শাওন এবং পাশের গ্রামে এক বন্ধুর বাড়িতে নিয়ে তার উপরে সংঘবদ্ধ নির্যাতন চালায় 5 জন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত বাকি 2 জনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গৃহবধূ আরতি রানীকে ধর্ষণ এবং হত্যা মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ABM মাহমুদুল হক এ রায় দিয়েছেন। মামলায় বলা হয়েছে 2016 সালের দেওরা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ওই গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ করে আসামিরা চিকিৎসাধীন অবস্থায়, পরে মৃত্যু হয় আরতির। বুলিংয়ের শিকার হয়ে বিপর্যস্ত 8ম শ্রেণীর এক ছাত্রীর শিক্ষা জীবন। এই খবরটি শোনানোর আগে জয়পুরহাটের দৃশ্য দেখে নিচ্ছি। যেমনটি জানাচ্ছিলাম, বুলিংয়ের শিকার হয়ে বিপর্যস্ত 8ম শ্রেণীর এক ছাত্রীর শিক্ষা জীবন। মানসিক অবস্থা এতটাই ভয়াবহ যে স্কুলের আঙিনায় যেতে আটকে ওঠে ওই শিক্ষার্থী। রাজধানী ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ISD-তে অধ্যয়নকালে টানা 2 বছর বুলিংয়ের শিকার হয়ে এমন হয়েছে তার অবস্থা। অভিযোগ অভিভাবকের। তারা বলছেন, এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেই, উল্টো বাধ্য করেছে অন্য স্কুলে ভর্তি করাতে। এমন অবস্থায় স্কুল কর্তৃপক্ষকে 85 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন ওই অভিভাবক। অ্যাকসেপ্ট করলোই না আমার বাচ্চাকে এবং সে কন্টিনিউয়াসলি তাকে বিভিন্নভাবে ওরা বুলিং করা শুরু করলো। ওর কমপ্লেকশন, ওর ত্বকের বর্ণ, বডি শেপ, বডি ওয়েট, সিঙ্গারকে পছন্দ করে, সে সিঙ্গার কী দোষ করলো, কী অন্যায় করলো, সব ওর দোষ। এবং বাচ্চাকে এমন পর্যায়ে ওরা বুলি করেছে যে বাচ্চা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে গেছে, যে বাচ্চা আসলে কি মানে আমাদের বাচ্চা কিনা। যেহেতু ও স্কুলে যেতে না চাচ্ছে না, সেহেতু ওর স্কুলের অ্যাটেন্ডেন্সটা শর্ট হওয়া শুরু করলো, যাতে ওই কাউন্টিংটা ওদের পুরা হয়ে গেলে এই বাচ্চাকে ওরা আউট করে দিতে পারে। প্রথমে ক্ষতিপূরণের মামলা হবে এবং সাথে সাথে একটা রিট পিটিশন দাখিল হবে হাইকোর্ট ডিভিশনে, এবং যেখানে আমরা সুনির্দিষ্ট নীতিমালা চাইব সরকারের কাছ থেকে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাসড়ক। নদী থেকে বালু তুলে রাস্তার পাশে রাখায় মাটি নরম হয়ে যাচ্ছে, সাথে 10 চাকার বড় বড় ট্রাক চলাচলের কারণে এই রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশ কয়েকবার লিখিত নোটিশ দিয়েও ব্যবসায়ীদের রাস্তার পাশে বালু রাখা বন্ধ করতে পারেনি সড়ক বিভাগ। ছোট বড় অনেক গাড়ি যানজট আটকাই থাকে। 10 টাকা বেশি খরচ হয়, এই রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট ভেঙে দিলে নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তাঘাট খালি শুধু উড়াই নষ্ট করছে। বারবার চিঠি দিয়ে তাদের সতর্ক করি, কিন্তু তাদের কোনো ফল হচ্ছে না। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। বন্ড সুবিধায় আনা পণ্য চোরা বাজারে বিক্রি সহ নানা অভিযোগে 9টি বন্ড লাইসেন্স বাতিল হয়েছে। সন্দেহজনক এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় আরও 313টি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স সাময়িক স্থগিত রেখেছে কাস্টমস বন্ড কমিশনারেট। অভিযানের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেল জরিমানা দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। দেশীয় শিল্প উদ্যোক্তারাও বলছেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বন্ডের অপব্যবহারকারীদের। পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সমাবেশ করেছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ সময় সংগঠনের নেতারা পুঁজিবাজারের শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। বলেছেন, পুঁজিবাজার থেকে টাকা তুলে যারা বিদেশে পাচার করেছে তাদের খুঁজে বের করতে হবে। বলেছেন, জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেটের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএসইসির চেয়ারম্যান ডক্টর খায়রুল হোসেনের পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা। যারা দুর্নীতিবাজ কর্মকর্তা আছে তাদেরকে অপসারণ করতে হবে। নিম্নমানের কোম্পানিগুলো, যেই সব কোম্পানিগুলো যখন বাজারে আসছে তার ফলাফল আমরা এখন ভোগ করতেছি, তখনই বাজার ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করা হয়েছে। ক্যাপিটাল মার্কেটকে ক্যাসিনো মার্কেটে রূপান্তর করেছে দ্বারা সেই সিকিউরিটি অ্যাকশন কমিশনের চেয়ারম্যান সহ পুরা কমিশনের পদত্যাগ আমরা দাবি করছি। দর্শক, শেখ কামাল আন্তর্জাতিক কাপের দিনের প্রথম ম্যাচে চেন্নাই সিটি এফসিকে 5-3 গোলে হারিয়েছে তেলেঙ্গানা ফুটবল ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পরই মালয়েশিয়ার গোকুলাম এফসির বিপক্ষে নামবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সহকর্মী অলোক হাসানকে দেখতে পাচ্ছি চট্টগ্রামে এমএআইজি স্টেডিয়ামে আছেন, তিনি যোগ দিয়েছেন আমার সাথে। অলোক, প্রথমেই জানতে চাচ্ছি প্রথম ম্যাচ কেমন দেখলেন এবং কিছুক্ষণ পরেই তো দ্বিতীয় ম্যাচ, সেখানে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন? স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বৃষ্টি, আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে শেষের কথাটি, যে দর্শকরা কেমন উপভোগ করছেন। প্রথম দিনও আমরা দেখেছিলাম যখন স্থানীয় ক্লাবের যখন ম্যাচ ছিল তখন কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। অন্যান্য ম্যাচদেরও কিন্তু তারা কিন্তু উপভোগ করেছে এবং আজকেও প্রথম ম্যাচে ভালোই দর্শক ছিল। এখন এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচের জন্য বসুন্ধরা কিংস ব্লু জার্সিতে এখন অনুশীলন করছে এবং তার পাশাপাশি গোকুলাম যারা শেষ মুহূর্তে এসেছে এই টুর্নামেন্টে অংশ নিতে, তারাও কিন্তু অনুশীলন করছে, নিজেদের গা গরম করে নিচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগে নামার জন্য। কিন্তু আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই, আপনি যে দর্শকদের কথা বলছিলেন, স্থানীয় দর্শকদের তো উন্মাদনা আছেই এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু তারা কিন্তু বাড়তি একটি অনুপ্রেরণাও পাচ্ছে। দেশের ফুটবলের পুনর্জাগরণ হবে, তাদের উন্মাদনাও বেশ বাড়ছে এবং তারা স্থানীয় যে দল দুটি রয়েছে, যেহেতু একটি দল চলে গেছে, দুটি দল রয়েছে, দুটি দলেরই বড় জয় আশা করছেন এবং সেই লক্ষ্যেই কিন্তু আজ বসুন্ধরা কিংস মাঠে নামবে এবং তারাও কিন্তু নিজেদের মেলে ধরবে। আর প্রথম ম্যাচের কথা যেটি বলছিলেন সেটা কিন্তু তেলেঙ্গানা এফসি নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে কিন্তু এই টুর্নামেন্ট শুরু করেছে। তারা 5-3 গোলে ভারতের আরেকটি ক্লাব চেন্নাই সিটি এফসিকে হারিয়ে বেশ ভালোই শুরু করেছে। বৃষ্টি, দেখা যাক পরের ম্যাচে কি হয়। অলোক, ধন্যবাদ যোগ দেবার জন্য। জুনিয়র সাঁতারুদের উপরে বিরূপ আচরণ দেখে ফেডারেশন ছেড়েছেন জাপানি কোচ টাকেও ইনোকি। ব্যক্তিগত কারণ দেখিয়ে চলে গেলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন বিদেশি এই কোচ। 20 অক্টোবর সৈয়দ নজরুল সুইমিং কমপ্লেক্সে জুনিয়র এক সাঁতারুকে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে শাস্তি দেন জুনিয়র দলের কোচ। এক পর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে ইনোকি দ্রুত অ্যাম্বুলেন্স আনাতে চাইলে তাতে সম্মতি দেননি কোচ সহ অন্য কর্মকর্তারা। বিরূপ এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ফেডারেশন ছাড়েন টাকেও ইনোকি। রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস এবং 202 রানের জয় তুলে নিয়েছে ভারত। টেস্ট ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় জয় এবং দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হোয়াইট ওয়াশ করার কীর্তিও গড়েছে বিরাট কোহলির দল। 8 উইকেটে 132 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে 1 রান যোগ করতেই
গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারতের হয়ে 3 উইকেট নেন মোহাম্মদ শামি এবং এ নিয়ে ঘরের মাঠে টানা 11 সিরিজে জয় পেল ভারত। চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন বাংলাদেশের আনোয়ারা ও ভারতের রঞ্জিত মল্লিক। গতকাল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের বাংলা ছবির তারকারা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড BBFA। আর এবছর বাংলাদেশ থেকে দেবী ও ভারত থেকে নগর কীর্তন সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। জমে উঠেছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের প্রচারণা। FDC-তে চলছে মিছিল, আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে একদম উৎসবের পরিবেশ সেখানে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবারে নির্বাচন নিয়ে আগে থেকেই সতর্ক নির্বাচন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, শিল্পীদের অবাধে ভোট দেয়া নিশ্চিত করা হবে। এমন প্রার্থী চাই যে প্রার্থীরা আমাদের সাধারণ শিল্পীদের পাশে এসে দাঁড়াবে। সুন্দরভাবে যেহেতু নির্বাচনটা হয়, আনন্দের মধ্যে যাতে থাকে। চলচ্চিত্রের একটা মিলন মেলা, আমি তো আসলে ইলেকশন বলবো না, এটা হামকি দামকি যেগুলি করে এগুলি আসলে করা ঠিক না। এখানে শিল্পীদের ব্যাপার, এখানে কোনো প্রতিহিংসা থাকা ঠিক না। আমার পোস্টারগুলো দেখেন, ক্লাসিক্যাল পোস্টার করছে, এখানে আমার পোস্টারের সাথে কারো পোস্টারের নির্বাচনী প্রচারণা মিলবে না। ভোটার আইডি দিয়ে একবার প্রবেশ করার পর যদি সে বেরিয়ে যায়, তারপর আর সেকেন্ড টাইম ঢুকতে পারবে না। স্বচ্ছতার জন্য আমরা এখানে ওই যে সিসি ক্যামেরা বসানো হয়েছে, এই সিসি ক্যামেরার মনিটরটা থাকবে বাইরে, যাতে বাইরের লোকেরা দেখতে পারে যে কারা ভোট দিতে আসছে। এবার চলচ্চিত্র শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা করেছে চলচ্চিত্র প্রযোজক সমিতি। গত 24 আগস্ট প্রযোজক নেতাদের বৈঠকে চলচ্চিত্রের প্রতিবন্ধকতা দূর এবং শৃঙ্খলা ফেরাতে নীতিমালা প্রণয়নের জন্য 10 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নানা বিষয় পর্যালোচনা করে সেই আহ্বায়ক কমিটি 9টি নীতিমালা প্রণয়ন করে। গতকাল FDC-র জহির রেহান VIP প্রজেকশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই নীতিমালাগুলো জানানো হয়। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট আর একটা বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন সব খবর। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম বাচ্চুর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। দুপুরে শহরের মৎস্য ভবনের সামনে এই ঘটনা ঘটে। জজ কোর্টে মামলার হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন শহীদুল। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী তার গতি রোধ করে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার দাবি, আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে, তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা কমিটির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত হবে বলে মনে করেন। নারীর প্রতি অবমাননা এবং সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর এই ব্যানারে কর্মসূচি পালন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়। ভোলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় প্রতিবাদী মানুষের উপরে গুলি ও হত্যার বিচার চেয়েছে হেফাজতে ইসলাম। বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়ে এই দাবি করেছেন তারা। হেফাজতের নেতারা বলেছেন, আন্দোলনকারীদের নামে দেয়া মামলা প্রত্যাহার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের বিচার দাবি করেছেন তারা। সড়কে মিছিল করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। গোপালগঞ্জের কোটালীপাড়া এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সচিব সহ 3 জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার, সচিব মোহন চাঁদ, 9 নম্বর ওয়ার্ড মেম্বার সিদ্ধার্থ বারুই। তারা জানিয়েছেন, বিকেলে উন্নয়নমূলক কাজ দেখে ফেরার পথে তাদের উপরে এই অতর্কিত হামলা চালানো হয়। দুর্নীতির খবর প্রকাশের জেরে 12 গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে বিতর্কিত PIO নুরুন নবী সরকারের করা মামলার প্রতিবাদে
গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। সকালে এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে আজও মানবদেহের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। সকালে জাহাজেরহাট উপজেলার একটি ডোবা থেকে প্রথমে কাটা 2 হাত, পরে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় মাথা উদ্ধার করা হয়। এ সময় একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া গেছে। এর আগে সদর উপজেলায় একটি পুকুর থেকে কাটা 2 পা উদ্ধার করা হয়। পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিন্দুকছড়ি সেরা জোনের হল রুমে এই আয়োজন করা হয় এবং বক্তারা জানিয়েছেন পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাবিলদার মোহাম্মদ নুরুল ইসলাম কাঞ্চনের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর মরহুমের নিজ বাড়ির সামনে জানাজা শেষে ঐতিহাসিক শাহ মাহমুদ মসজিদ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়, আর জানাজার আগে দেয়া হয় গার্ড অব অনার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে 38টি নতুন আইসিইউ বেড এবং 7টি অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এটিকে এশিয়ার সবচেয়ে বড় কার্ডিয়াক আইসিইউ দাবি করেন। তিনি বলেন, এর মাধ্যমে হৃদরোগীদের চিকিৎসা সেবার মানের উন্নয়ন হবে। এখানে 38টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে এবং এটা নতুন একটা আইসিইউ এই অঞ্চলের মধ্যে, এই এশিয়ার মধ্যে আমরা জানতে পারলাম যে সবচেয়ে বড় এই আইসিইউ ইউনিট, আইসিইউ কমপ্লেক্স। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাতক্ষীরার শ্যামনগরে নির্মিত হলো দৃষ্টিনন্দন ফ্রেন্ডশিপ হাসপাতাল। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতেই এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে। 400-500 টাকা ভিজিট নেই, এখানে আসলে 100 টাকা, বা এখানে আমরা সেবার ভালোবাসি, বা এই জন্য আমরা আসি। এখানে আসি কম টাকায়, 100 টাকা হয়, বাইরে গেলে 500-400-এর ভিতরে হয় না। 2001 সাল থেকেই শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চল, বিশেষত উপকূলীয় অঞ্চল এবং চরাঞ্চলে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছানোর কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় এই ফ্রেন্ডশিপ হাসপাতালের জন্ম এখানে। আর আমাদের চিকিৎসার মানের ব্যাপারে যদি বলতে চান, আমরা চেষ্টা করেছি ঢাকার মানের চিকিৎসা এখানে দেওয়ার জন্য। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ে কেক কেটে উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ দিদারুল আলম। এ সময় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই এবং বক্তারা বলেছেন বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে এই ক্যারিয়ার ক্লাব। কারিগরি মুক্ত কম্প্রিহেন্সিভ পরীক্ষার দাবিতে বিজয়নগরের নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন ও ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, নার্সিংয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধ্যতামূলক হলেও কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কোনো সুযোগ নেই। আমরা এখানে 4 বছর পড়ি বিএসসিরা এবং ডিপ্লোমা 3 বছর কমপ্লিট করে তারা এখানে আছে। আর কারিগরিরা তাদের জানি না কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে, তাদের এবং আমাদের কেন সমান করা হচ্ছে? আমাদের সাথে ওদের সাথে কোনো মিল নেই, ওদের পড়াশোনা আমাদের পড়াশোনা এক না। যত নার্স শিক্ষার্থী এবং যারা সদ্য পাশ করেছেন তারা সবাই আমাদের দাবির পক্ষে আছে। জেল জরিমানাতেও বন্ধ হচ্ছে না মা ইলিশ শিকার। প্রশাসনের চোখ এড়িয়ে ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। মানিকগঞ্জে ইলিশ শিকারের ধুম পড়েছে এবং মৎস্য বিভাগ বলছে জনবল আর নৌযান সংকটের সমাধান হলে এই অভিযান আরও জোরদার করা হবে। নওগাঁও টেনিস ক্লাবে জেলা প্রশাসক গোল্ড কাপ টেনিস টুর্নামেন্টের স্বাগতিক নওগাঁও টেনিস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা অফিসার্স ক্লাব। টুর্নামেন্টে 16টি দলে মোট 112 জন খেলোয়াড় অংশ নেয় এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব শেখ ইউসুফ হারুন। 75 বছরে পা রাখলেন বাংলাদেশের সুরের জাদুকর আলম খান। তার সুরে গান গেয়ে তারকা খ্যাতি পেয়েছেন বহু শিল্পী। 1970 সালে আব্দুল জব্বার খানের কাঁচ কাটা হিরে ছবির মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম খান। এরপর সৃষ্টি করেন একের পর এক জনপ্রিয় গান। ওরে নীল দরিয়া, হায়রে মানুষ, রঙিন ফানুস, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, ডাক দিয়েছেন দয়াল আমারে, এমন অসংখ্য জনপ্রিয় গানের সুর করেছেন আলম খান।
হায় রে মানুষ রঙিন মানুষ। দর্শক, এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।